স্নেহের উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই দ্য ফিনিক্স স্বপ্নের উড়ান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আর আজকে আমরা শুরু করব, আমি আবার একবার পাঠ করার জন্য আসছি তোমাদের বাঙালি চিত্রকলা এই অধ্যায়ের কিছুটা বাকি বা শেষ পর্যায়টুকু নিয়ে। তো চলো শুরু করা যাক সোমনাথ হরকে দিয়ে। ভাস্কর্যের পাশাপাশি ছাপাই ছবির ক্ষেত্রেও বিশেষ দক্ষতার পরিচয় রয়েছে সোমনাথ হরের সারা জীবনের কাজে। অল্প বয়সে চিত্তপ্রসাদের সঙ্গে বন্যন্তর পীড়িত গ্রামে গ্রামে ঘুরে নিরন্ন ও ক্ষুধার্ত মানুষের চাক্ষুষ চিত্রাঙ্কন করেছিলেন তিনি। তার ব্রোঞ্জের ভাস্কর্যগুলিও দর্শকের নিবিড় মনোযোগ দাবি করে। তবে সবচেয়ে মনে রাখার মতো তার উন্ড সিরিজ, যেখানে সাদার ওপর সাদা গ্রাফিক্সের কাজে তিনি ফুটিয়ে তুলেছেন নানা ধরনের ক্ষতচিহ্ন। আঘাত ও যন্ত্রণার মর্মান্তিক ও না বলা ইতিহাস দর্শককে সরাসরি টেনে নিয়েছে শিল্পীর অনুভূতির অপ্রকাশ্য এলাকার খুব কাছাকাছি। এর মধ্যে কোনো কোনো কাজে সাদার সঙ্গে সামান্য লালের ছিটে সহজেই এই যন্ত্রণার ইতিবৃত্তর সঙ্গে যুক্ত করে দেয় এক নৃশংসতার আগ্রাসনের ধারণাকে। তার উল্লেখযোগ্য ভাস্কর্যগুলির মধ্যে রয়েছে ক্ষুধা, পথের পাঁচালী ইত্যাদি। 40-এর দশকেই এক ভাস্কর চিন্তামণিকর, তিনি ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্টে ছাত্র ছিলেন। পরে ফ্রান্সে ভাস্কর্য শিক্ষা। তিনি নব্যবঙ্গীয় ঘরানার জল রঙে ওয়াশ পদ্ধতিতে ভারতীয় মৃৎকেন্দ্রিক ছবি এঁকেছেন বেশ কিছু। তার ভাস্কর্যে মূলত ইউরোপ ও এশিয়ার শিল্প আঙ্গিকের সমন্বয় ঘটেছিল। দ্বিতীয় মহাযুদ্ধ দুর্ভিক্ষের সংকটকালের প্রেক্ষাপটে নতুন এক শিল্পগোষ্ঠী ক্যালকাটা গ্রুপ প্রতিষ্ঠিত হল 1943-এ। সেই দুর্দিনে নতুন যুগোপযোগী এক শিল্পধারা সন্ধানের তাগিদে এই গোষ্ঠীর সদস্যরা একত্রিত হয়েছিলেন মূলত পাশ্চাত্য জগতের শিল্পীদের পরীক্ষা নিরীক্ষার ভিত্তিতে কলা শিল্পের ভাষাকে শক্তিশালী করে তোলবার লক্ষ্যে। ক্যালকাটা গ্রুপের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন 8 জন: প্রদোষ দাশগুপ্ত, শুভ ঠাকুর, রতিন মৈত্র, গোপাল ঘোষ, পরিতোষ সেন, নীরদ মজুমদার, কমলা দাশগুপ্ত ও প্রাণকৃষ্ণ পাল। এরা বোধ করেছিলেন যে একদিকে বাস্তবানুগ একাডেমিক রীতির জড়ত্ব ও অন্যদিকে নব্যবঙ্গীয় শৈলীর অতীত নির্ভরতা থেকে সরে গিয়ে শিল্পের একটি নতুন অভিমুখ প্রয়োজন। এরা চেয়েছিলেন শিল্পকে পুরনো অভ্যাসের নিগড় থেকে মুক্ত করে সমকালীন করে তুলতে। পরবর্তীকালে গ্রুপের সঙ্গে যুক্ত হন অবনী সেন, রথিন মিত্র, গোবর্ধন আস, রামকিঙ্কর বেইজ, সুনীল মাধব সেন, হেমন্ত মিত্র প্রমুখ। গোপাল ঘোষের কাজ তার সমসাময়িক শিল্পীদের কাজের তুলনায় বিপুল। তিনি নিসর্গ চিত্রের ক্ষেত্রেই প্রকৃতই অগ্রগণ্য ছিলেন সেই সময়ের নিরিখে। তিনি তার নিসর্গ চিত্রগুলি এঁকেছেন প্রধানত ঘন জল রঙে ও প্যাস্টেলে অথবা দুইয়ের মিশ্রণে। তার তুলিতে ভারতের নিসর্গ, বিশেষ করে বাংলার সবুজ জলজ প্রকৃতি যেভাবে রূপ লাভ করেছে তার তুলনা আধুনিক ভারতীয় চিত্রকলায় বিরল। প্রধানত প্লাস্টার, ব্রোঞ্জ, সিমেন্ট ও টেরাকোটার মাধ্যমে ভাস্কর্য রচনা করেছেন প্রদোষ দাশগুপ্ত। লন্ডনের রয়্যাল একাডেমিতে ধ্রুপদী রীতির অনুশীলনের পাশাপাশি প্যারিসে সমকালীন প্রথায় অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন তিনি। ফলে এই দুই রীতির সংমিশ্রণ এবং নিজস্ব সৃজনশীলতার মিশ্রণে তার ভাস্কর্য ভিন্ন এক ধারার সূচনা করে। লক্ষ্য করার মতো বিষয় এই যে বিদেশি প্রভাব সত্ত্বেও তার কাজে বাংলার টেরাকোটার ভাস্কর্যেরও প্রভাবও দেখা যায়। তার প্রথম যুগের রচনার মধ্যে দি মাদার উল্লেখযোগ্য। কলকাতার কলেজ স্কোয়ারে প্রতিষ্ঠিত আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের পূর্ণাকার শ্বেত পাথরের মূর্তিটিও তার গড়া। পরিতোষ সেন দেশে ও বিদেশে বহু ছবি এঁকেছেন শ্রমজীবী মানুষের জীবন নিয়ে। সমাজের অধিকারের দিকগুলির প্রতি তার ব্যঙ্গ মিশ্রিত কটাক্ষ ছিল। ফরাসি দেশে আধুনিক চিত্রকলার শিক্ষা নিতে যাওয়ার পর তিনি ঝুঁকলেন কিউবিজমের দিকে। দেশে ফিরে পরিতোষ সেন ভারতীয় চিত্রকলার সঙ্গে মেলাতে চাইলেন কিউবিজমের শিক্ষাকে। ফলে সৃষ্টি হলো তার এক নিজস্ব শিল্পশৈলী। তার ছবিতে কালীঘাটের পটের প্রভাবও লক্ষণীয়। তার উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে রয়েছে তরমুজ রসিক, বাবু, বরে গোলাম আলী। গোবর্ধন আস তার জীবনে নানা বিষয়ে নানা আঙ্গিকে ছবি এঁকেছেন। স্বাভাবিকতার রীতিতে একজন সুদক্ষ শিল্পী ছিলেন তিনি। আবার 1943-এর মন্বন্তরের ছবিতে পরিস্ফুট করেছেন প্রগাঢ় সামাজিক দায়বোধ। পরবর্তীকালে একদিকে ইমপ্রেশনিজম, অন্যদিকে বাংলার লৌকিক রীতি, দুয়ের সমন্বয়ে বাংলার জীবন ও নিসর্গের ধারাভাষ্য রচিত হয়েছে তার ছবিতে। সেগুলিতে তিনি রেখেছেন তার শ্রেষ্ঠ অবদান। তার উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে রয়েছে পদ্মায় সূর্যাস্ত, ধোবিঘাট। এরপর 60-এর দশকে বাংলায় এক ঝাঁক শিল্পীর উত্থান ঘটে। 1960-এ তৈরি হয় সোসাইটি অফ কন্টেম্পোরারি আর্টিস্ট নামে এক শিল্পী দল। 1964-তে প্রতিষ্ঠিত হল ক্যালকাটা পেইন্টার্স। দুটি দলই এখনও সক্রিয়। এই দুই দলের বাইরেও বেশ কিছু শিল্পী সক্রিয়তা বজায় রেখেছিলেন। এদের ছবিতে প্রকাশভঙ্গির সমূহ ফারাক থাকলেও বিষয়ে নির্বাচনে ও শিল্পবস্তু নির্মাণে সমাজ বাস্তবতা, দেশ ও কালচেতনা পূর্ণ মাত্রায় প্রকাশিত হয়েছিল।
এই ধারার উদাহরণ হিসেবে বলা যায় নিখিল বিশ্বাস, বিজন চৌধুরী, প্রকাশ কর্মকার, রবীন মণ্ডল প্রমুখ শিল্পীদের চিত্র রচনার কথা। পাশাপাশি একাডেমিক স্বাভাবিকতার সামান্য রূপভেদ ঘটিয়ে কেউ কেউ এই বাস্তবতাকে চিত্রায়িত করেছেন। যেমন বিকাশ ভট্টাচার্য অসম্ভব দক্ষ হাতে সমস্ত মাধ্যমেই এই চিত্রশৈলীর পরিচয় দিয়েছেন। অন্যদিকে ধর্মনারায়ণ দাশগুপ্তের মতো শিল্পী সমাজ বাস্তবতাকে নিয়ে বিদ্রুপাত্মক চিত্র রচনা করেছেন লৌকিক আঙ্গিকে। রামানন্দ বন্দ্যোপাধ্যায়ের ছবিতে নন্দলালের চিত্রভবনের রেস লক্ষ্য করা গেলেও তাকে তিনি আধুনিকতায় দীক্ষিত করেছেন। লৌকিককে এবং ভারতীয় ঐতিহ্যকে একত্রে ব্যবহার করে নিজস্ব চিত্রভাষা অঙ্কন করেছেন লালু প্রসাদ সাউ। অন্যদিকে গণেশ পাইনের ছবিতে সমাজ বাস্তবতা উঠে এসেছে আলো অন্ধকারের দ্বন্দ্ব, ফর্মের ভেতরকার কৌণিকতায় অবনীন্দ্র ঐতিহ্যের এক সার্থক সম্প্রসারণ তার ছবি, যেখানে একই সঙ্গে মিলে গেছে ইউরোপীয় আধুনিক শিল্পচেতনা। যোগেন চৌধুরী মুখ্যতঃ ফর্মের অতিরিক্ত আয়তনকে ব্যবহার করে গড়ে তোলেন মেদবহুল মানবী শরীরের বিবিধ উপাখ্যান। কার্তিক পাইন তার দীর্ঘযাত্রায় লৌকিককে অসামান্য সারল্যের সঙ্গে পরা বাস্তবতায় মিশিয়েছেন। এই দশকেরই আরেক বরেণ্য শিল্পী শ্যামল দত্ত রায়ের মাধ্যম মূলত স্বচ্ছ জলরং। তিনি জীবনের প্রাত্যহিকতাকে টুকরো ভঙ্গুর ফর্মে ধরতে চেয়েছেন। তিনি সুভাষ রায়ের বিখ্যাত রাধা সিরিজে মিশ্রিত হয়েছে প্রাচ্য ও পাশ্চাত্য আঙ্গিক। অন্যভাবে এই একই ধরনের প্রাচ্য ও পাশ্চাত্যের মিশ্রণ দেখা যায় শক্তি বর্মনের ছবিতেও। তার কারণ হয়তো এই যে তিনি তার জীবনের অধিকাংশ সময়ই থেকেছেন প্যারিসে। গণেশ আলুই মূলত অস্বচ্ছ ও অস্বচ্ছ জলরঙে বিমূর্ত ধারায় ছবি আঁকেন। তার চিত্রচর্চা এসেছে কখনো স্থাপত্যের কৌণিকতা, কখনো বা তা আর্দ্র হয়ে উঠেছে গ্রাম বাংলার সজল সবুজে। সনৎকর তার ছবিতে নব্যবঙ্গীয় ঘরানার সুরটিকেই সম্প্রসারিত করে প্রেম ও করুণায় মিশ্রিত করে এক জগৎ গড়ে তোলেন। সানু লাহিড়ী তার কাজে বড় ব্রাস্ট্রোকে গড়ে তোলেন মানব জীবনের ধারাভাষ্য। সর্বরী রায়চৌধুরীর বিমূর্ত ভাস্কর্যে নিহিত থাকে এক সুরের মূর্ছনা। নিরঞ্জন প্রধানের ভাস্কর্যেও প্রাচ্য ও আধুনিক প্রতীচ্য মিশ্রিত হয়ে যায়। অজিত চক্রবর্তীর ভাস্কর্যে চেনা ফর্ম থেকে অচেনা ফর্মের দিকে অগ্রসর হওয়ার যাত্রাপথটি চিনে নিতে পারেন দীক্ষিত দর্শক। 60-এর দশকের এক অরণ্য ভাস্কর মীরা মুখোপাধ্যায়। তিনি আমাদের লৌকিক উত্তরাধিকারকে আত্মস্থ করে তাকে সম্প্রসারিত করেছেন নিজস্ব ভঙ্গিতে। সুনীল দাস শিল্পী হিসাবে চিরযুবক। তিনি বহু মিডিয়াম ও বহু বিষয় নিয়ে চিত্রচর্চা করেছেন। ব্রিটিশ একাডেমিক স্বাভাবিকতার রীতিটিকে পরিবর্তিত করে তিনি নিজস্ব ভাষা তৈরি করতে সক্ষম হয়েছিলেন। তার ছবিতে গতি ও যৌবনের জয়গান লক্ষ্য করেন দর্শক, বিশেষত তার বিখ্যাত ঘোড়ার ছবিগুলিতে। 70-এর দশকে বাংলা চিত্রচর্চা আরও সামাজিক ও রাজনৈতিক হয়ে উঠল। যদিও 60-এর দশকে শিল্পীদের সমবেত সাফল্যের জোয়ারে তাদেরই অধিকারী ছিল পরবর্তী দশকটি। এই সময়ে শিল্পী শুভাপ্রসন্ন স্বাভাবিকতার রীতিতে দক্ষ। চিত্র নির্মাণের ক্ষেত্রেও তিনি স্বাভাবিকভাবে রূপান্তরিত করেন প্রতীকী ব্যঞ্জনায়। তার ছবিতে বারবার ঘুরে ফিরে এসেছে কলকাতা শহর, তার বিষাদ ও যন্ত্রণার ইতিবৃত্ত। কাঞ্চন দাশগুপ্ত স্বাভাবিকতার রীতিকে আশ্রয় করে প্রতিকায়িত চিত্র নির্মাণে পরিচিতি লাভ করেছেন। এবার শেষের কথা। দীর্ঘ ঐতিহ্য ও সমৃদ্ধ ইতিহাস বাংলা শিল্পকে আজ যে বিন্দুতে পৌঁছে দিয়েছে তা প্রকৃতই আন্তর্জাতিক। এখন সারা পৃথিবীতে ভিন্ন ভিন্ন শিল্প অভিমুখ ও পরীক্ষা নিরীক্ষার প্রবণতা শিল্পচর্চার আবহকেই প্রতিনিয়ত পাল্টে দিচ্ছে। সেই পরিবর্তিত শিল্প মানচিত্র বাংলা এবং বাংলা শিল্পীরা কিন্তু নিজস্ব স্থান ক্রমেই করে নিচ্ছেন। আগামী দিনে বাংলা শিল্প ইতিহাসের সম্ভাবিত উজ্জ্বল অধ্যায় প্রত্যক্ষ করার অপেক্ষায় রয়েছি আমরা। আজকের যে আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আজকের আলোচনা নিয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যারা আজকে আমাদের চ্যানেলে প্রথম এসেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করো, যাতে পরবর্তী সময়ে আরও গুরুত্বপূর্ণ আলোচনা, গুরুত্বপূর্ণ তথ্য, গুরুত্বপূর্ণ পাঠ খুব তাড়াতাড়ি তোমার হাতের মধ্যে চলে আসে। সকলে ভালো থেকো এবং সকলকে ভালো রেখো। আগামী দিনে আমাদের আলোচনা বিষয় তোমাদের বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসের অন্তর্গত